গ্রামের পাশের কাঁচা রাস্তায় একটা ছোট্ট চায়ের দোকান। টিনের চালা, কেরোসিনের আলো ঝিমঝিম করছে। বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। দোকানের বেঞ্চে বসে আছে রঘুনাথ আর শ্রীকান্ত। সন্ধ্যা নামলেই পূর্বপাড়ার হরিপদর দোকানে 2-4 জন জড়ো হয়। চায়ের কাপে চুমুক দিতে দিতে রঘুনাথ আর শ্রীকান্ত কথা বলছে রাঘবের বাবাকে নিয়ে। শোন রে শ্রীকান্ত, রাঘবের বাবাটাকে কদিন হলো দেখছি না। শুনলাম নাকি খুব অসুস্থ, কেউ একবার খোঁজ নিতে যায় না। হ্যাঁ রে, আমিও তো তাই শুনলাম। ছেলেটা শহরে গিয়ে তো আর ফিরলই না, যেন সবাই পর হয়ে গেছে। হ্যাঁ গো, বুড়ো মানুষ দিনের পর দিন যায়, কি খায় বাঁচে কিভাবে কেউ জানে না। কয়েকদিন আগেও কিন্তু খুব হাসি খুশি ছিলেন, এখন তো আর কথা বলতেও পারে না। তোরা সবাই এখানেই, আর বসিস না। রাঘবের বাবাকে আর রাখা গেল না রে, মারা গেছে। এই কথা শুনে রঘুনাথ আর শ্রীকান্ত থমকে গেল। তারা তো সেই বুড়োর কথাই বলছিল কিছুক্ষণ আগেও। তাদের মুখ থেকে কথা হারিয়ে গেল। কি বললি? এই মাত্র গল্প করছিলাম ওনাকে নিয়ে তো। হে ভগবান, এ আমি কি শুনলাম? তবে একদিকে ভালোই হয়েছে, বুড়োটা অনেক দিন শাস্তি ভোগ করছিল। তা শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে? না, কিছু করিনি এখনো। শহরে রাঘবকে ফোন করেছিলাম, কিন্তু সে আসবে কিনা জানি না। আসবে না? আমিও জানতাম ও আসবে না। ছেলেটার নিজের বাবার খবর রাখে না। 3 বন্ধু ছাতা নিয়ে রওনা দিল রাঘবের বাড়ির পথে। চায়ের কাপগুলো টেবিলে পড়ে রইল। হরিপদ আর কিছু জিজ্ঞেস করলো না। চারপাশে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর শব্দ, দূরে বিজলি চমকানোর শব্দ। রাস্তাটা কাদা মেখে গেছে। দূর থেকে পুকুরের পাশ দিয়ে হেঁটে চলেছে 3 বন্ধু। 3 বন্ধু বাড়ির সামনে এসে দাঁড়ায়। সামনে এক চালা একটা পুরনো দোকান ঘরে টিনের ছাদে টুকটাক করে পানি পড়ছে। দরজা দিয়ে মিটমিটে আলো বেরোচ্ছে। বাড়ির সামনে এসে দাঁড়াতেই 3 জনের বুক কেঁপে উঠল। ভেতর থেকে যেন কেমন একটা কাঁপা গলার শব্দ আসছে। চল ভেতরে যাই, দেখা যাক। না রে, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে ভেতর থেকে আওয়াজ আসছে। ভূত যদি হয়? তারা দরজার পাল্লা ঠেলে ভেতরে ঢোকে। চোখে পড়ে ঘরের মাঝখানে বিনোদ বুড়ো উঠে বসে আছে। ঘরের মাঝখানে একটা খাট, পাশে একটা হ্যারিকেন টিম টিম করছে। তিনি বেঁচে আছেন এই দৃশ্য দেখে থমকে যায় সবাই। কে রে তোরা? একটু খেতে দে বাবা, অনেক দিন কিছু খাইনি। আপনি আপনি তো মারা গেছেন। আমরা তো শুনে ছুটে এলাম। এই বেঁচে আছে, এই মানুষটা এখনো মরেনি। না রে বাবা, আমি মরি নাই, ঠান্ডায় ঘুমিয়ে পড়েছিলাম। ওরা ভেবেছে আমি মরে গেছি। 3 জন একে অপরের মুখের দিকে তাকায়। বাড়ির ভেতরের গন্ধ, নিঃশব্দ বাতাস আর খাটের ওপরে বসা শুকনো কাকুর চেহারা সব মিলিয়ে যেন স্বপ্নের মতো লাগছে। তারা চুপচাপ কাকুর সামনে খাবার দিয়ে দেয়। বিনোদ কাকু চুপচাপ খাবার খেতে থাকে। ঠিক আছে কাকু, আপনি বিশ্রাম নিন। বাইরে বৃষ্টি পড়ছে, আমরা উঠি। হ্যাঁ কাকু, দরকার হলে আবার আসবো। এই চল রে, আমরা এবার তালতলার রাস্তা ধরে ফিরি। তারা ধীরে ধীরে বেরিয়ে আসে ঘর থেকে। মনের একটু ভার কমেছে, কিন্তু চোখে ভয়ের ছায়া এখনো আছে। তারা জানে না সামনে অপেক্ষা করছে এমন কিছু যা কল্পনাতেও আসেনি।
রাস্তায় অন্ধকার নেমেছে, গা ছমছমে বাতাস বইছে, তাল গাছগুলোর পাতায় শোঁ শোঁ আওয়াজ, আর মাটিতে পায়ের শব্দ ছাড়া আর কিছুই নেই। তিন বন্ধু ধীরে ধীরে ফিরছে, চুপচাপ, মুখে কোনো কথা নেই। তালতলার পথ ধরেই ফিরছিল রঘুনাথ, শ্রীকান্ত আর বিষ্ণুপদ। চারিদিক অদ্ভুত নীরব, যেন বাতাসও হাঁপিয়ে উঠেছে। কখনো কখনো গাছের পাতার ফাঁক থেকে কে যেন নজর রাখছে, এই অনুভূতিটা বারবার আসছে। এই তোরা শুনলি? এই শব্দটা কেমন একটা যেন। আরে গাছের দিক থেকেই তো আসছে মনে হচ্ছে। এইসব পথ দিয়ে রাতে একা চলা যায় না রে। আজ তো তিনজনে আছি। তারা একটু সামনে এগোতেই চোখে পড়ে তাল গাছের গায়ে একটা মানুষ উঠছে। সে যেন কোনো দিকে না তাকিয়ে চুপচাপ গাছ বেয়ে উঠছে। তারা এটা দেখে একদম থমকে দাঁড়ায়। ভয়ে তাদের শরীরে লোম দাঁড়িয়ে যায়। ওই দেখ, তাল গাছ বেয়ে কেউ কে উঠছে এই রাতে। কি রে, এ মানুষ না অন্য কিছু? চল সামনে গিয়ে দেখি। এ কি কাণ্ড, এত রাতের বেলা। তারা গা কাঁপিয়ে আরো একটু সামনে এগোলো। তাল গাছের গোড়ার কাছে এসে থমকে দাঁড়ালো। তারা দেখছে লোকটা একভাবে ওপরে বেয়ে উঠছে। চারিদিকে ঝিঁঝি পোকার শব্দ। এই বৃষ্টির মধ্যে তারা এই তাল গাছ তলা দিয়ে যেতে গিয়ে ফেসে গেল। কে 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 রে ওখানে? এত রাতে কে কি কি হচ্ছে গাছে? এটা তো বিনোদ কাকু। এ কি কাকু, আপনি আপনি এখানে কিভাবে আসলেন? কি করে সম্ভব? কি রে, এইটা তো হতে পারে না। এই তো কিছুক্ষণ আগেই ওনাকে দেখে আসলাম। কাকু, আপনি এখানে কি করছেন? আপনার তো শরীরে শক্তি নেই, গাছ বেয়ে উঠলেন তাহলে কিভাবে? এই কথা বলেই হঠাৎ বদলে যায় দৃশ্যপট। বিনোদ বুড়োর মুখের চামড়া যেন গলতে থাকে, মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে। চোখের মনি নেই, গলা থেতলে গেছে, গায়ে পোড়া দাগ, যেন কেউ আগুনে ঝলসে দিয়েছে তাকে। গা ঘিন ঘিনে পোড়া মাংসের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। ওরে বাবারে, এ তো কাকু না, এ তো ভূত। কাকু, আপনি তো মরেননি, তাহলে এই রূপ কেন? কেমন রূপ আপনার? আপনার মাথা ফেটেছে, গা তো জ্বলে গেছে। তিন বন্ধুর গলা শুকিয়ে আসে। তাল গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা বিনোদ বুড়ো আর কাকু নেই। তিনি এখন একজন জ্বলে পুড়ে যাওয়া ছিন্ন ভিন্ন মুখের ভয়ঙ্কর মানব। তার চোখে এখন প্রতিশোধের আগুন। তোদের তিনজনকেই আজ মরতে হবে। অনেক দেরি হয়ে গেছে, আজ আর কেউ বাঁচবে না। কাকু, আমাদের আমাদের কেন মারতে চাইছেন কাকু? আমরা তো কিছুই করিনি। আপনি মানুষ নাকি নাকি ভূত? কি চান আমাদের কাছে? আপনার এই অবস্থা কি করে হলো? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন? আমি কয়দিন আগেই মরে গেছি, আর আমার মৃত্যুর পিছনে তোদের রক্ত রয়েছে। শুনতে চাস কেন মরেছি? তাহলে শোন,
সন্ধ্যা নামছে, গ্রামের আকাশে লাল আভা। বিনোদ হেঁটে আসছে বাজার থেকে, হাতে দুটো মুরগি বাঁধা। 2টা মুরগি নিয়ে আসলাম, রাঁধলে ভালো লাগবে। হাড্ডি ভেঙে চিবিয়ে খাবো। বুড়ো হলেও জিভের স্বাদ তো আর যায় না। সে হালকা হাসে, তারপর থেমে গিয়ে একবার আকাশের দিকে তাকায়, আবার হাঁটতে থাকে। অপরদিকে নিত্যানন্দের বাড়ি। সন্ধ্যার অন্ধকারে ছায়া ঘন হয়ে আসছে। মুরগির ঘরের সামনে দাঁড়িয়ে সে গলার রগ ফুলিয়ে চিৎকার করছে। বেঁচে থাকলে দেখমু আজকের কি করে মুরগি চুরি করিস। প্রতিদিন একটা করে মুরগি উধাও হয়ে যায়। তোকে পেলে গোপ ছিঁড়ে হাতে ধরিয়ে দেব। আর বলিস না রে, আজ আমারও মুরগিটা নাই। বউটা তো কান্নাকাটি শুরু করে দিছে। ছেলেটার জন্য রেঁধে রেখেছিল, না মুরগি আছে না শান্তি। গ্রামে কি আবার চোরের উপদ্রব শুরু হয়েছে নাকি রে দিব্যেন্দু? চল দেখি কে এই চোরটা। দুজনেই লাঠি হাতে বের হয়। সন্ধ্যা আরো গাঢ়। তারা চলতে চলতে গ্রামের রাস্তা ধরে এগোয়। কিছু দূর যেতেই দূর থেকে বিনোদকে দেখা যায়, হাতে দুটো মুরগি ঝুলছে। ওই দেখ, ওইটা তো বিনোদ বুড়ো, কিন্তু ওই মুরগিগুলো একটা একদম আমারটার মতো লাগছে। তোর এমন রঙের ছিল তাই তো? ওইটাই তো ঝুলছে ওর হাতে। এই বুড়ো, দাঁড়া তো, দাঁড়া। তুই তাহলে চোর রে? কদিন ধরেই আমাদের খাঁচা খালি হচ্ছিল, এসব তুই করেছিস তাই তো? বুড়ো চোর কোথাকার, লজ্জা করে না তোর? না রে বাবা, আমার দোহাই লাগে, আমি আজই বাজার থেকে কিনে আনলাম, আমি চুরি করি নাই। অভিনয় করছিস না? আজ তোর বিচার গ্রামেই হবে। হঠাৎ দুজন মিলে লাঠি দিয়ে বিনোদের ওপর চড়াও হয়। মুরগিগুলো ছিটকে পড়ে যায় ধুলোর মধ্যে। বিনোদের মাথা ফেটে যায়, রক্ত ঝরতে থাকে। বিনোদ বুড়ো কাঁপা গলায় কেবল বলছে, আমি চোর না রে, আমি তো আমার ছেলেটাও খোঁজ নেয় না। আমি একলা থাকি, আমি একলা। কেন মারছিস তোরা? ঠাকুর, আমি তো চুরি করিনি ঠাকুর। চুপ! চুরি করেছিস আবার বড় বড় কথা? চোরের আর কোনো মাপ নেই। আজ তোকে চুরি করার শিক্ষা দেব। বিনোদকে টানতে টানতে নিয়ে গিয়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। বাতাস বইছে, পাতা কাঁপছে। সে কাঁপছে, সাহায্যের জন্য আকুতি মিনতি করছে, কিন্তু তারা ততক্ষণে শুকনো খড় জড়িয়ে দিয়েছে তার গায়ে। একবার শুধু শোন, আমার কথা শোন। আমার ছেলেটা খোঁজ নেয় না। আমি তো শুধু একটু রান্না করে খাবো বলে কিনেছিলাম। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বিনোদের চিৎকার তাদের কানে পৌঁছয় না। ধোঁয়ার সঙ্গে কণ্ঠস্বর মিলিয়ে মুছে যেতে থাকে। ঠাকুর, আমি চোর না রে, তোরা আমায় ভুল বুঝলি রে, তোরা আমায় ভুল বুঝলি। তার শরীর দাউ দাউ করে জ্বলছে, কিন্তু কথাগুলো থামছে না। সে যেন এখনো আপ্রাণ চেষ্টা করছে বাঁচার জন্য। ঠাকুর, আমার যদি কোনো অপরাধ হয় তুমি বিচার করো, কিন্তু আমার এমন পুড়ে মরতে দিও না ঠাকুর। আমার চামড়ার গন্ধেও মুরগির মতো গন্ধ আসবে রে। কিন্তু আমি চোর না রে, আমি চোর না। তারপর হঠাৎ
একটা তীব্র চিৎকার দিয়ে থেমে যায়। আগুনের শিখা গিলে ফেলে বিনোদের শরীরটা। ঝিঁঝি পোকার শব্দ আরো জোরে শোনা যাচ্ছে, যেন প্রকৃতিও এই অন্যায়ের প্রতিবাদে কাঁপছে। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে, কেউ কিছু বলে না। আগুনে পুড়ে ছাই হতে থাকে বিনোদ। তোরা শুনলি তো আমি কিভাবে মরেছি? আমার শরীরে আগুন দিয়েছে। আমি কাকুতি মিনতি করেছিলাম, তোদের ছেলেরা আমার চিৎকার শুনেও দয়া করে নাই। কাকু, বিশ্বাস করুন, আমরা জানতাম না এমন একটা বিষয় ঘটেছে। আমরা সত্যি জানতাম না। ওরা একদমই ঠিক করেনি। আমি হাত জড়ো করছি, আপনি দয়া করে আমাদের মাফ করে দেন। মাপ? মাপ? মাপের কথা বলিস না। তুই শ্রীকান্ত, তোর ছেলে চিৎকার করে বলেছিল চোরের বিচার হবে। ওই আগুন দিয়েছিল ওই প্রথম। আমার ছেলে ভুল করেছে কাকু। আমি আমি স্বপ্নেও ভাবিনি যে ও এমন জঘন্য কাণ্ড করবে। আমি আপনার পায়ে পড়ি, মাফ করে দিন। বিনোদ এক ধাক্কায় শ্রীকান্তকে আছড়ে মারে। সে দম বন্ধ হয়ে ছটফট করতে করতে মারা যায়। তারপরেই অনেক জোরে জোরে বাতাস শুরু হয়। আপনি চাইলে আমাকে মেরে ফেলুন, কিন্তু কিন্তু আমার ছেলেটা তো অনেক আগেই মারা গেছে। আমি আমি প্রতিদিন ওর ছবি দেখে কাঁদি। আমি তো নিজেই মরে আছি কাকু। তোরা কেউ চাইলি না, তাও আমারে কষ্ট দিচ্ছিস। তোরা বাঁচবি না। তোরা বাঁচবি না। আমাকে আচ্ছা, আমি কিছু বলি। কেউ বাঁচে না বিষ্ণু। তুইও যদি বাঁচতে চাস তবে পালা এখান থেকে, এখনই পালা। বিষ্ণুপদ দৌড়ে পালায়। পেছনে পড়ে থাকে শ্রীকান্তের পোড়া শরীর। ঝিঁঝি পোকার শব্দ আবার শুরু হয়। বটগাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে শ্রীকান্ত আর রঘুনাথের মুখে। অর্ধেক ছাই, অর্ধেক আরতি। আগুন দাউ দাউ করে জ্বলছে। কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় দুটো শরীর। আমাকে জ্বালিয়ে মেরেছিল তোর ছেলেরা। আজ দুইজন কিভাবে পুড়ে মরলি? আমার এমন কষ্ট হয়েছিল, আমার চিৎকার কেউ শোনেনি। একজনকেই ছাড়লাম, কারণ তার চোখে আমি অনুতপ্ত হতে দেখেছি। আগের অন্যায় কখনো কখনো ফিরে আসে অন্য রূপে। এই গ্রামে, এই ধান খেতে, এই তালতলার পথেই বৃষ্টি পড়ে আর মাটির গন্ধে মিশে থাকে এক পোড়া শরীরের স্মৃতি। কে জানে আবার কোনো বাদলা রাতে তালতলার পথ দিয়ে হেঁটে যাওয়ার সাহস কে করে।